আচ্ছা, তো আমরা এখন দেখি যদি ভি আর বি এর মধ্যবর্তী কোণটা মানে 0 ডিগ্রি বা 90 ডিগ্রি না হয়, মানে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট কোনো একটা কোণ হয়, তাহলে কি হবে। এবং সেই কোণটা আমরা ধরে নিলাম যে থিটা। এখন এইখানে ছবিটা আমরা একবার দেখে নিই যে এখানে এক্স এক্সিস বরাবর আসলে যে জিনিসটা কাজ করতেছে, এক্স এক্সিস বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করতেছে। এটা একটা ইউনিফর্ম বা সুষম ম্যাগনেটিক ফিল্ড আগের মতোই। আর যেই তোমার চার্জটা আছে সেই চার্জটা আসলে ম্যাগনেটিক ফিল্ডে তোমার হলো ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে প্রবেশ করে নাই। ধরো এটা আমার এক্স এক্সিস, ঠিক আছে। আর যে চার্জটা আছে এতক্ষণ আমাদের চার্জটা প্রবেশ করতো এইভাবে, মানে এই যে আমার মার্কার বরাবর এরকম লম্বভাবে প্রবেশ করতো। কিন্তু এখন কি দেখা গেছে, এটা এইভাবে প্রবেশ না করে একটু বাঁকা হয়ে প্রবেশ করছে। এবং কত কোণে প্রবেশ করছে সেটা আমরা বলে দিছি যে ভি আর বি এর মধ্যবর্তী কোণটা হলো থিটা। তাহলে ঘটনাটা কি হবে? তো এইটা সুবিধার জন্য আমরা একটা কাজ করি যে আমরা আগের ব্যাপারটা কি দেখছিলাম, আগের ব্যাপারটায় ভিটা এই বি এর সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে ছিল। কিন্তু এখন ভি যেহেতু লম্বভাবে নাই, তাই আমরা কাজ করি ভিটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হলো গিয়ে বি এর বরাবর মানে এক্স এক্সিস বরাবর, আরেকটা হলো গিয়ে ওর লম্ব দিকে। তার মানে বুঝতেই পারতেছো ভি এর আমরা আসলে দুইটা উপাংশ নেব। তো এটা এইভাবে লিখে ফেলি যে আনুভূমিক উপাংশ যেটা সেটা হবে ভি কস থিটা এবং উলম্ব উপাংশ যেটা সেটা হবে ভি সাইন থিটা। এখন মজার ব্যাপার হলো এই যে আনুভূমিক উপাংশ এটা আসলে বি এর দিক বরাবর কাজ করবে, মানে বি যেদিকে সেদিকে, মানে এক্স এক্সিস বরাবর। আর যে উলম্ব উপাংশ যেটা সেটা হলো ভি সাইন থিটা, সেটা আসলে কোন দিকে কাজ করবে, বি এর লম্ব বরাবর। মানে আমরা আগের কেসে যে ভিটা দেখছিলাম, আগের কেসে যে ভিটা ছিল সেই ভিটা আসলে সম্পূর্ণভাবে এই পুরো জিনিস। তাহলে নতুন কি আসলো, নতুন আসলো এই যা আনুভূমিক যে উপাংশ সেইটা। তাহলে আমরা একটা একটা করে ফার্স্টে ডিল করি, ফার্স্টে এটা নিয়ে ডিল করি, ঠিক আছে। তাহলে আমার কাছে এখন ধরতে গেলে আসলে বেগ মনে হচ্ছে যে দুইটা আছে, ঠিক না, একটা আনুভূমিক আর একটা উলম্ব। তা আমরা এটা নিয়ে ডিল করা শুরু করি, আনুভূমিকটা নিয়ে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই আনুভূমিক যে বেগ এটা আসলে বি এর সাথে কত ডিগ্রি কোণে আছে, তাহলে তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার দিবা সেটা এরকম যে আনুভূমিক বেগ এবং তোমার বি এই দুইটার মধ্যবর্তী কোণ আসলে 0 ডিগ্রি। কারণ তুমি দেখো আমি একটু আগে বলে আসছি যে আনুভূমিক বেগটা ছিল আসলে এক্স এক্সিস বরাবর, ঠিক আছে, যেটা হলো বিও আমার এক্স এক্সিস বরাবর, তাহলে 0 ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস মনে করে দেখো যে আমরা যখন চৌম্বক বলের সমীকরণ পড়ছিলাম তখন এরকম ছিল ভি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, এভাবে ছিল। তার মানে এটার যদি ক্রস গুণন নিই আমরা এখানে সাইন থিটা আসবে। এখন দেখো এই যে ভি এই বেগটার জায়গায় আমি যদি এই আনুভূমিক উপাংশের বেগটা বসাই তাহলে কিন্তু আমি কোনো চৌম্বক বল পাবো না। কেন পাবো না? কারণ হলো গিয়ে তোমার এইখানে যে চৌম্বক ক্ষেত্রটা আছে সেটার সাথে আমার বেগের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। এই জন্য আমি আসলে কোনো চৌম্বক বল পাবো না। মানে সোজা কথায় আরো সহজ করে বলতে গেলে সাইন 0 ডিগ্রির মান হলো 0, তাই আমি কোনো বল পাবো না। আচ্ছা, তার মানে কি এখানে কোনো চৌম্বক বল কাজ করবে না? না, সেটা আমরা একটু পরে আসি, চৌম্বক বল কাজ করবে নাকি করবে না, কিন্তু এই ব্যাপারটা শেষ করে যাই। তাহলে ওর কাজ কি? আমরা দেখতে পারতেছি যে আসলে এইটার উপর বলের কোনো প্রভাব নাই, মানে আনুভূমিক উপাংশটার উপর বলের কোনো প্রভাব নাই। তাহলে বলের কোনো প্রভাব না থাকলে এটা কি হবে না, এটার কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি এটার এই দিক বরাবর যদি বলের কোনো প্রভাব না থাকে তাহলে এটার মান বা দিক কোনো কিছুরই পরিবর্তন হবে না, এটা যা ছিল তাই থাকবে। তো সোজা কথায় এটা আমি বলতে পারি যে এই বরাবর আসলে কণাটার কোনো ত্বরণ থাকবে না। তার মানে আমরা এরকম লিখতে পারি যে এই বরাবর এ এক্স ইকুয়াল টু 0, তার মানে এক্স অক্ষ বরাবর কণার ত্বরণ হলো 0। কণাটা হলো গিয়ে তাহলে কিভাবে চলবে, সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতে পারবে। এবং সেই সমবেগটার মান কত? সমবেগটার মান হলো এইটা আনুভূমিক উপাংশটা। তাহলে আমার কি হচ্ছে, তাহলে কণাটা হলো এক্স এক্সিস বরাবর আগাচ্ছে। কিন্তু আমি আমার আরেকজন ছিল যেটা হলো গিয়ে উলম্ব উপাংশটা। এবার আমরা মনে করাই দেখি, একবার মনে করাই যে এটা হলো গিয়ে আমার কি ছিল, এক্স এক্সিস, যেই বরাবর হলো আমার চৌম্বক ক্ষেত্র কাজ করতেছে। আর এটা কি ছিল, এটা হলো আনুভূমিক উপাংশ যেটা হলো চৌম্বক ক্ষেত্রের দিকেই কাজ করতেছে। আর এটা কি ছিল, উলম্ব উপাংশ যেটা হলো চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কাজ করতেছে। তার মানে তুমি এটা বলতে পারো যে ও আর ওর মধ্যে কোণ হলো গিয়ে 90 ডিগ্রি। এবং মজার ব্যাপার হলো একটু খেয়াল করে দেখো আমাদের আগে যে ভিটা ছিল সেই ভিটা কিন্তু ঠিক এটাই ছিল। সেই আগের ভিটাও যে বি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। তাহলে আগের ভি এর কাজটা কি ছিল মনে আছে? আগের ভি এর কাজটা ছিল যে আমাদেরকে বৃত্তাকার পথে ঘুরাইতো, ঠিক আছে। তাহলে দেখো এটাও কিন্তু সেম জিনিস, এত বেগ নিয়ে তুমি আসলে কি করবা, বৃত্তাকার পথে ঘুরতে থাকবা। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনা দাঁড়াচ্ছে আনুভূমিক উপাংশ যেটা সেটা হলো গিয়ে তোমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর উলম্ব উপাংশ যেটা সেটা হলো তোমাকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। এখন কথা হলো উলম্ব উপাংশ কেন বৃত্তাকার পথে ঘোরাচ্ছে?
কারণ তুমি খেয়াল করে দেখো, তুমি বলছো ভি আর ভি এর যে উলম্ব উপাংশ আর বি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে তুমি দেখো যে আমি যদি এই ভি এর জায়গায় এই যে উলম্ব উপাংশ যেটা সেটা বসায় দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি একটা বল পাবো, ঠিক আছে, চৌম্বক বল পাবো। এবং সেই চৌম্বক বলটা কি, এই যে ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। ওর সাথে বলতে আসলে যেহেতু তুমি ওকে বসাইছো, তার মানে উলম্ব উপাংশের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করবে। এবং আমরা জানি যে এরকম যদি হয় যে কোনো একটা বেগের সাথে ও যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, তাহলে সেটাকে আসলে সেই বেগ নিয়ে সে হলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে সোজা কথা বলতে গেলে ও হলো তোমাকে সরলরেখা বরাবর সামনের দিকে নিয়ে যাবে, আর ও হলো তোমাকে চৌম্বক বল সৃষ্টি করে বৃত্তাকার পথে ঘুরাবে। তাহলে দেখো পুরো পথটা কিন্তু এরকম হবে, একটা স্প্রিং এর মতো, যে তুমি এরকম বৃত্তাকার পথে ঘুরতে 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 সামনে যাচ্ছ। তো এই সামনে যাওয়ার জন্য ও হলো তোমাকে সোজার দিকে নিয়ে যাবে, আর এই যে উলম্ব উপাংশ যেটা, সেটা হলো তোমাকে বৃত্তাকার পথে ঘুরাবে। এখন একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হলো এটা তো কোনো ত্বরণ নাই, ঠিক না? এই বেগটা তো সবসময় একই থাকবে। এই বেগটা কি সবসময় একই থাকবে? এই বেগটা হ্যাঁ সবসময় একই থাকবে, মান একই থাকবে, বাট দিক একই থাকবে না। কেন? কারণটা আমরা আগেই বলে আসছি, আগেরটাই বলছিলাম, মনে আছে? আগে যখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল তখন আমরা বলছিলাম যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ব্যাপারটা হয় সেটা হলো গিয়ে যে তোমার যে বলটা সৃষ্টি হয়, যে বলটা চৌম্বক বল, সেটা আসলে এই বেগের সাথে লম্বভাবে থাকে। সো বেগের সাথে লম্বভাবে থাকলে আমরা বলছিলাম যে মানের চেঞ্জ হবে না, কিন্তু দিকে চেঞ্জ হবে। এখানে আসলে সেই ঘটনাটাই ঘটতেছে। তাহলে সোজা কথা হলো গিয়ে এই জিনিসটা আসলে এরকম বৃত্তাকার পথ সৃষ্টি করতে 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 সামনে যাবে। এই পথটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে হলো হেলিকাল পাথ। আচ্ছা, এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই যে হেলিকাল পাথের এরকম দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এদেরকে বলে পিচ, PITCH, পিচ। এটাকে অনেকে ছোট হাতের পি দ্বারা প্রকাশ করে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আচ্ছা ভাইয়া, তাহলে নিচের দুইটা বিন্দু কি পিচ হবে? না, অনেকটা বলতে যাচ্ছি এরকম যে বৃত্তাকার পথে সমদশার দুইটা বিন্দুর মধ্যে আনুভূমিক বরাবর যে দূরত্ব, সেটা হলো পিচ। এই যে দেখো, এরা আসলে বৃত্তাকার পথের সমদশায় আছে। সমদশায় বলতে দেখো, চিন্তা করে দেখো, এরা আসলে ওই একই বৃত্তাকার পথে চিন্তা করতে গেলে একই দশায় আছে, কিন্তু আনুভূমিক বরাবর আসলে সামনে আগায় গেছে। তাহলে এই যে দুইজনের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে পিচ বলে। যেমন ধরো এই যে এইটা আর এটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাও পিচ। এইটা আর এটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাও পিচ। আচ্ছা, এখন জাস্ট একটা জিনিস চিন্তা করবা যে সবগুলা পিচ কি সেম হবে কিনা। এটা জাস্ট একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করে দেখবা যে সবগুলা পিচ একই থাকে কিনা। আচ্ছা, এখন আমরা এটার উপর একটা প্রবলেম দেখবো যে আসলে কিভাবে পিচ মেজার করতে হয়, তাহলে আমাদের পুরো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হেলিকাল পাথের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এবং পিচের যে কনসেপ্ট আছে সেটা আমরা একটু ভালোভাবে দেখার জন্য আমরা একটা প্রবলেম সলভ করি। তো এখানে একটা পজিট্রন কণা আছে, বা একটা কণা আছে যেটা চার্জ হলো পজিটিভ 1.6 × 10⁻⁻19 কুলম্ব, যেটা কিনা ইলেকট্রনের চার্জের মানের সমান। তো সেটা হলো গিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়াই আছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা হলো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র, এবং সেটার মান হলো 0.15 টেসলা। আচ্ছা, টেসলার ব্যাপারটা এইটি মানে টেসলা বোঝায়, এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। এটা আসলে যদি না ভুলে গিয়ে থাকে, আমরা এরকম ছিল B = φ/a, এবং ফাই কি ছিল? ফাই আসলে ছিল ওয়েবার, আর এর একক হলো মিটার স্কোয়ার। তো এটাকে আমরা আসলে এইভাবে লিখি, ওয়েবার পার মিটার স্কোয়ার। আর এই যে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা আসলে টেসলা বলে, ঠিক আছে? এটাকে আমরা টেসলা দিয়ে লিখি। আচ্ছা, যাই হোক, তো তারপর এইটা হলো গিয়ে কত বেগ নিয়ে ঢুকছে এই কণাটা, সেটাও দেওয়া আছে 5 × 10⁶ মিটার পার সেকেন্ড। এটা আসলে অনেক বেশি বেগ, আমরা এতদিন ক্লাসিক্যাল ফিজিক্সে যেসব বেগ দেখে আসছি তার থেকে অনেক বেশি এটা। এবং এটা হলো ওই যে থিটাটা দেওয়া আছে এক্স এক্সিসের সাথে 85 ডিগ্রি কোণে প্রবেশ করছে। কোশ্চেন হলো পিচ কত, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু এখানে বলে দেয় নাই কোন দুই বিন্দুর পিচ বের করতে বলছে। তো একটা মজার ব্যাপার হলো, আমি একটু আগে যে কোশ্চেনটা বলছিলাম যে পিচগুলো আসলে সব জায়গায় সমান হবে কিনা, এটা আসলে সব জায়গায় পিচ সমান হবে, সেটা একটু চিন্তা করবা যে কেন পিচ সব জায়গায় সমান হয়। আচ্ছা, এবার আমরা পিচটা বের করি। তো এখন পিচ কি ছিল? পিচের কনসেপ্ট ছিল এরকম যে বৃত্তাকার পথে সমদশার, মানে বৃত্তাকার গতির সমদশার দুইটা বিন্দুর মধ্যে আনুভূমিক দূরত্ব। দ্যাট মিনস এই ছবিতে দেখা গেলে যে দেখো, এই বৃত্তাকার পথের এই বিন্দু আর এই বৃত্তাকার পথের এই বিন্দু বৃত্তাকার গতির জন্য সমদশায় আছে, কিন্তু এরা আনুভূমিকভাবে একটা ডিসটেন্স মেনটেন করতেছে। এই ডিসটেন্সটা আমাকে বের করতে হবে। এখন ডিসটেন্সটা কেমনে বের করব? তো আমরা আসলে এইভাবে লিখতে পারি, যদি না ভুলে গিয়ে থাকো যে এখানে এরকম ছিল যে এক্স এক্সিস বরাবর যে বেগটা ছিল, মানে আনুভূমিক উপাংশ, সেই আনুভূমিক উপাংশটা আসলে কি হইতো? সমবেগ ছিল, ঠিক আছে? এই যে লেখাই আছে যে এটা একটা সমবেগে চলতো। তাহলে আমরা আসলে এই কাজ করতে পারি যে P
ইজ ইকুয়ালস টু আনুভূমিক উপাংশ ইন্টু হলো টি, আর এই টিটা হলো পর্যায়কাল বা আমরা যেটাকে পিরিয়ড বলি, ঠিক আছে। আচ্ছা, এটা কোন পর্যায়কালটা? পর্যায়কাল হলো বৃত্তাকার পথের পর্যায়কাল, আর বৃত্তাকার পথের পর্যায়কাল মানে কি? সমদশার আরেকটা কণায় ফিরে আসতে যে সময় লাগে সেটাকে। তো এই পর্যায়কাল আমরা কেমনে বের করব? পর্যায়কাল বের করার উপায় হলো খুবই সহজ। এই টি ইজ ইকুয়ালস টু এরকম লেখা যায়, টোয়াইস পাই বাই ওমেগা। আচ্ছা, তাহলে এখন ওমেগা কেমনে বের করব সেটাও আমরা জানি। ওমেগা ইজ ইকুয়ালস টু আমরা জানি ভি বাই আর। তাহলে এখান থেকে আমি হলো গিয়ে ভিটা জানি, কারণ ভিটা আমাকে দিয়ে দিছে 5 × 10⁶ মিটার পার সেকেন্ড, কিন্তু আর দেয় নাই আমাকে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এখন তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কিভাবে বের করা যায়? তো বৃত্তাকার পথের ব্যাসার্ধ বের করার সিস্টেম হলো এইটা, যেটা আমরা দেখে আসছি আগে, যে এখানে তো আমরা জানি এখানে আসলে যে যখন বৃত্তাকার পথে ঘুরতেছে তখন বৃত্তাকার পথে স্পর্শক বরাবর আসলে কোন বেগটা কাজ করতেছে? এই যে এই বেগটা কাজ করতেছে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, ঠিক আছে। তাহলে আমরা আসলে এই জিনিসটা লিখতে পারি যে এফ বি ইকুয়াল টু এফ সি, যেটা আমরা আগে লিখে আসছিলাম। এইখানে এফ বি লেখার সময় এইভাবে লিখবো, কিউ ভি উলম্ব উপাংশ বি সাইন 90 ডিগ্রি। আচ্ছা ভাই, কেন সাইন 90 ডিগ্রি? এই যে লেখাই আছে, কারণ আমরা বলছি যে উলম্ব উপাংশ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ইজ ইকুয়ালস টু এম, এখন আর ভি স্কয়ার বাই আর হবে না, কারণ আমার বৃত্তাকার পথে স্পর্শক বরাবর আসলে ভি বেগ কাজ করতেছে না। তাহলে স্পর্শক বরাবর কোন বেগটা কাজ করতেছে? উলম্ব উপাংশটা, ডিভাইড বাই আর, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা হলো গিয়ে এই চার্জের মান যদি আমরা বসায় দেই, ঠিক আছে। আর এটার মান কিন্তু আমরা জানি। এটার মান কিভাবে জানি? কারণ এটা হলো ভি সাইন থিটা। এই ভি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। ভি এর মান কত দেওয়া আছে? 5 × 10⁶, আর থিটাটার মান কত? 85 ডিগ্রি। সো আমি এইটাও জেনে গেলাম। তাহলে এখানে এইটা জানি, এইটা জানি, তারপর আমি এখানে এইটাও জানি, এটাও দিয়ে দিছে কত টেসলা। আচ্ছা, আর এখানেও তো এটা জানি। আচ্ছা, ভরটা দেওয়া নাই, সে ভরটা কোনো একটা ভর বলে দিলাম, সে 9.1 × 10⁻31 কেজি। ধরো যে ভরটাও দেওয়া আছে, এরকম আমরা কিছু একটা বললাম, এটা সে এমনি বলে রাখলাম আর কি, নট সর্ট অফ এরকম ভরের একটা কোনো একটা কণা, এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা যদি ভরটাও জানি, তাহলে এখান থেকে হলো আমরা কি বের করতে পারবো? ব্যাসার্ধ বের করতে পারবো। আর এই ব্যাসার্ধটা আমরা যদি এই জায়গায় বসায় দেই, তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওই যে ব্যাক ট্র্যাক করে টি পেয়ে গেলাম। তো টি তো জানি, আর এটাও জানি। এটাও কিভাবে জানি? কারণ এখানে আমার এই ভিটা দেওয়া আছে, থিটাটাও দেওয়া আছে। তাহলে আমি এই আনুভূমিক উপাংশ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে এই দুইটা জিনিসই জেনে গেলাম। তাহলে জাস্ট আমাকে কি কোশ্চেনে কি ছিল? পি বের করতে। তাহলে আমি পিটা পেয়ে গেলাম এখান থেকে।